দর্শক আপনারা দেখছিলেন দেশ বিশেষ সবশেষ খেলার খবরগুলো। আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। আমরা আগেই বলেছিলাম যে আলোচনা করব কোপা আমেরিকা এবং ইউরো নিয়ে। আমাদের সাথে আছেন জাহিদ হাসান এমিলি এবং মিলন হাসান। শুরুতে আমি একটু জাহিদ হাসান এমিলির কাছে যেতে চাই। অবশ্যই সকালের ম্যাচটা দেখেছেন। যেই আসলে আমরা ব্রাজিল সমর্থকরা যারা আছেন এবং যেই ব্রাজিলের সংকটময় একটা অধ্যায় বলা যায় কিনা কোপা আমেরিকার সাথে ব্রাজিলের বর্তমান যে সম্পর্কটা। না, ডেফিনেটলি এটা তো আসলে বলার অপেক্ষায় রাখেন। আপনি যদি দেখেন লাস্ট 2021 কোপা আমেরিকা যখন তারা আর্জেন্টিনার সাথে হারলো, ওর পর থেকেই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিল দলটা একটা স্ট্রাগলিং পিরিয়ড শুরু হয়ে গিয়েছে এবং তারপর থেকে আসলে তারা বড় কোনো আসরে বা বড় কোনো টুর্নামেন্টে কখনোই কিন্তু ভালো করতে পারেনি। এবং যেটা হয় যে ব্রাজিল দলটাকে তো আসলে মানুষ চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চায় এবং তাদের সাকসেস যদি দেখেন, এই ব্রাজিল দলই তো আসলে ওয়ার্ল্ড ফুটবলের সব থেকে বেশি সাকসেসফুল দল। তো সেই দলটা আসলে লাস্ট কবে কোন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সেটা হয়তো মানুষ ভুলে গিয়েছে যারা ব্রাজিলের সাপোর্টার রয়েছে। ইভেনচুয়ালি আপনি যদি এই টুর্নামেন্টটাও দেখেন, এই টুর্নামেন্টের শুরুর আগেও কিন্তু আসলে সত্যি কথা বলতে যারা প্রেডিকশন করেছিল এই কোপা আমেরিকাতে, তারা আসলে ব্রাজিল দলটাকে আসলে ফাইনাল খেলবে, চ্যাম্পিয়ন হবে সেরকমের কিন্তু কেউ ক্যালকুলেশন করেনি। এবং আমিও সেইখান থেকে একমত ছিলাম, কারণ যেটা হয় যে আপনার দলে যখন ম্যাচ উইনিং প্লেয়ারের কম থাকবে, প্লাস হয়েছে আনম্যাচুরিড প্লেয়ার কম থাকবে, টিমে লিডার কম থাকবে, তখন আপনি কোনো কিছুই করতে পারবেন না। মানে এই মুহূর্তে তো আসলে ব্রাজিল দলটাতে সব থেকে বড় তারকা ছিল নেইমার। তার অ্যাবসেন্স ওই লাস্ট ওয়ার্ল্ড কাপের পর থেকে যদি দেখেন, ক্রোয়েশিয়া হারার পর থেকেই কিন্তু ব্রাজিল দলটা কোচের জায়গা থেকে বলেন বা দলের টিমের স্ট্রেংথের জায়গা থেকে বলেন, সব জায়গায় কিন্তু স্ট্রাগল করছে। এবং আজকে যদি ম্যাচটা দেখেন, যেটা হয়েছে যে মানে এই ম্যাচের আগে একটু যদি ফিরে যান, যে ম্যাচটা তারা লাস্ট ম্যাচ এগেনস্ট কলম্বিয়ার সাথে খেলেছে, আমার কাছে মনে হচ্ছে ওই সময় তার আসলে তারা হেরে গিয়েছে। কারণ আপনি যখন একটা টুর্নামেন্ট খেলতে আসবেন, অনেক ক্যালকুলেশন আপনাকে করতে হবে। আপনি কলম্বিয়ার সাথে ম্যাচটা যদি জিততে পারতেন, আপনি পানামাকে ফেস করতেন, আপনি কিন্তু অটোমেটিক সেমিফাইনাল কোয়ালিফাই করতে পারতেন। এবং সেইখানে দেখেন আননেসেসারি ভিনিসিয়াস জুনিয়র জেমস রড্রিগেজকে ছোট একটা ট্যাকেল করে একটা আননেসেসারি ইয়েলো কার্ড পেয়েছে এবং টিমের সব থেকে ইম্পর্টেন্ট প্লেয়ারটা আজকের ম্যাচ মিস করেছে। এবং আপনি দেখেন যখন আপনার উরুগে 10 জন হয়ে গেছে 74 মিনিটসে, তখন কি হয়? তখন অপোনেন্ট অবশ্যই আপনাকে ডিফেন্সিভ কৌশলে যাবে। অপোনেন্ট যারা থাকবে তারা প্রচুর অ্যাটাক করবে, গোল করার জন্য কিন্তু মুখিয়ে থাকবে। এবং যে সেই খেলার কিন্তু কোনো প্যাটার্নই ছিল না ব্রাজিল দলটাতে, কারণ তাদের তো অ্যাটাকিং থার্ডে আসলে ক্রিয়েটিভ প্লেয়ারই নেই। আপনি 4-3-1 আপনি নাম্বার 9-এ দিয়েছেন এনরিকে ভালো প্লেয়ার, বাট সে এখনো আসলে ওই স্টার্টিং 11-এর জন্য সে ভালো প্লেয়ার না। সে সাবস্টিটিউট হিসেবে শেষে 15-20 মিনিট খেলবে, নেমে কিছু মোমেন্টাম দেবে, এর থেকে বড় কিছু না। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিল এই দলের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ অনুযায়ী আসলে উরুগুয়ের সাথে পারবে না, সেটা আমরা আগে বলে নিয়েছিলাম। তারপরও যখন আপনি 10 জন 11 জন হয়ে যান, তখন আপনার চেষ্টাটা যে থাকার কথা, সেই চেষ্টাটাও আমি আসলে দেখিনি। এবং হোল ম্যাচ যদি আপনি দেখেন, সেখানে কিন্তু উরুগুয়ে কিন্তু ডমিনেশন অনেক বেশি ছিল। উরুগুয়ে কিন্তু অনেক চান্স ক্রিয়েট করেছে এবং এই উরুগুয়ে দলটা তো আসলে অনেক বছর পর আসলে আপনি জানেন সেমিফাইনাল কোয়ালিফাই করেছে। সুতরাং ব্রাজিল আসলে যে স্ট্রেংথ নিয়ে এসেছে, সেই স্ট্রেংথের জায়গা থেকে আমি বলবো যে এই ব্রাজিল দলটা আসলে ফাইনাল খেলা ডিজার্ভ করেন এবং তাদের পারফরমেন্সও সেটা মাঠে যেভাবে তারা প্রয়োগ করেছে, সেখান থেকে আসলে আমরা কোনোভাবেই আসলে এই ব্রাজিল দলটাকে যদি ফাইনালে যেত বা সেমিফাইনাল কোয়ালিফাই করতো, সেটা আসলে আনফর্চুনেট হতো আমার কাছে মনে হয়। আমরা পুরো ম্যাচে আসলে মানে পেশি শক্তির যে প্রদর্শন, সেই জিনিসটা কিন্তু দেখেছি। 41টা ফাউল একটা ম্যাচে, মানে সেই জায়গায় একই সাথে। এবং যদি দেখি যে ভিনিসিয়াস যে তার যে অভাবটা, সেটা কিন্তু দেখা গিয়েছে। এবং আমরা অনেকেই বলি যে ব্রাজিলের প্লেয়ার যারা আছেন অনেকেই হয়তো স্টার, মানে ব্যক্তিগতভাবে স্টার, তারা ইন্ডিভিজুয়াল এক একটা প্লেয়ার, কিন্তু দলগত যে পারফরমেন্স, সেই জায়গাটায় মিস কিনা। আমি সেটাই বলেছি যে দলে আপনি যখন একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে যাবে, ইউ হ্যাভ দ্য গুড লিডার। আপনি দেখেন এই ব্রাজিল দলটাতে কোনো লিডার নেই, বাট আপনি যেটা বলছেন ইজ ট্রু। আপনি দেখেন সেন্টার ব্যাকে এডার মিলিচ এবং মার্কিনোস, ওয়ার্ল্ডের বেস্ট দুজন সেন্টার ব্যাক আপনার দলে রয়েছে। সাইড ব্যাকের কথা বললাম, সাইড ব্যাক আমার কাছে মনে হয় যে নট গুড এনাফ কোয়ালিটি প্লেয়ার। বাট আপনি যদি মিডফিল্ডে দেখেন, ডগলাস লুইস, গেমিরেস, মানে গোমেস, মানে সুপার কোয়ালিটি প্লেয়ার। পেকুয়েতা সামনে থাকে, রাফিনা, রড্রিগো, তারা তো আসলে ক্লাব ফুটবলে কি এফোর্ট দেয়, কি মানে পারফরমেন্স করে। বাট জাতীয় দলে যখন আসে, তখন আসলে আমার কাছে মনে হয় তারা অপরিচিত হয়ে যায়। অ্যাট দ্য সেম টাইম তাদের রিজার্ভ বেঞ্চও কিন্তু অনেক স্ট্রং প্লেয়ার ছিল। বাট যেটা হয় যে আপনার দল একটা টুর্নামেন্ট যখন খেলতে যাবেন, ইউ হ্যাভ গুড লিডার। আমার কাছে মনে হয় যে লিডারটাই নেই। ইভেন্চুয়ালি যদি নেইমারও থাকতো, আমার কাছে মনে হয় যে এই ধরনের ম্যাচে নেইমার ইন্ডিভিজুয়ালি কিছু করে হয়তো ম্যাচ বের করার চেষ্টা করতো। যেটা আপনি যদি দেখেন ক্রোয়েশিয়ার ম্যাচটা যেটা হেরেছে, বাট নেইমার কিন্তু যে গোলটা করেছে, সেখানে কিন্তু তার যে ইন্ডিভিজুয়াল যে ব্রিলিয়ান্সি, সেটা কিন্তু দেখেই কিন্তু সে গোলটা করেছে। সো ভিনিসিয়াস জুনিয়র যেটা বলেছেন, থাকলে হয়তো আমার কাছে মনে হয় যে লাস্ট 20 মিনিট যেটা 10 জন নিয়ে খেলেছে উরুগুয়ে, ওই সময়টা হয়তো ভিনিসিয়াস থাকলে কিছু ক্রিয়েটিভ চান্স ক্রিয়েট করতো, আইদার সে পেনাল্টি নেওয়ার চেষ্টা করতো বা নিজে হয়তো ট্রাই করতো। ওই জিনিসটা আমার কাছে মনে হয় যে খুব অ্যাবসেন্ট ছিল। আমি আগেই বলছিলাম, আমাদের সাথে আছেন মিলন হাসান, চেয়ারম্যান স্বপ্নভূমি ফাউন্ডেশন। অবশ্যই খেলা দেখেন এবং আপনার যে খেলার প্রতি ভালোবাসা, সেটাও জানি। আপনি ইতিমধ্যে একটা একাডেমি তৈরি করেছেন এবং হয়তো খুব শীঘ্রই আপনার কোনো দল আমরা দেখবো আসলে বাংলাদেশের। এবং একই সাথে আপনার যে ফুটবলার রয়েছেন, তারাও
বিকেএসপিতে সুযোগ পেয়েছেন। তো আপনি হয়তো বা খেলা দেখেন, তো ইউরো না কোপা আমেরিকা কোনটা বেশি এনজয় করছেন? আসলে কোপা আমেরিকাটা বেশি এনজয় করতেছি আর কি। এখানে আমার যে পছন্দের দলটা সেটা আছে, হ্যাঁ, আচ্ছা। আর্জেন্টিনা। আর্জেন্টিনা, ওকে। আর্জেন্টিনা আছে এই কারণেই আজকে আমাদের দুইজন গেস্টই আর্জেন্টিনার ভক্ত আর্জেন্টিনা আসলে। আসলে মেসি থাকাটাই একটা আনন্দের ব্যাপার, হ্যাঁ। আর এই কোপা আমেরিকার যে আবার প্রতিপক্ষ যেটা আমরা মনে করি আর কি, আর্জেন্টিনা আসলে প্রতিপক্ষ মনে করে যে ব্রাজিল, কিন্তু আসলে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে তারা আমাদের বন্ধু। ব্রাজিলের যে সাপোর্টার আছে, আমরা আর্জেন্টিনা যারা আছে, তারা কিন্তু এক অপরের বন্ধু। কারণ মেসি এবং নেইমার তারা কিন্তু দলের বাইরে যখন খেলে, অন্য কোনো একটা টিমে কিন্তু দুইজন একসাথেই খেলে, তখন তারা কিন্তু খুব ফ্রেন্ডলি খেলাধুলা করে। তো সেক্ষেত্রে যে খেলাটা সকালে দেখলাম আর কি, উরুগুয়ে এবং ব্রাজিল, সেই জায়গাটাই হচ্ছে যে আমারও অনেক খারাপ লাগছে যে আমার দরকার ছিল যে ফাইনালে আমি ব্রাজিলের সাথে মানে মুখোমুখি হব, হ্যাঁ, যে এটা অনেক আনন্দের ব্যাপার ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত নেইমার তো অনুপস্থিত। আর এখানে যে ব্যাপারটা দেখলাম যে আসলে খেলাটা যতটা নান্দনিক হওয়ার কথা, যে ব্রাজিল বা আর্জেন্টিনা এই দলগুলো যে দলের সাথেই খেলবে, খেলাটা কিন্তু অনেক নান্দনিক হওয়ার কথা, অনেক উপভোগ্য হওয়ার কথা। কিন্তু সকালে যে ইউরুগুয়ে এবং ব্রাজিলের যে খেলাটা দেখলাম, সেটা মনে হচ্ছে যে একেবারেই খুব মানে ছন্দ নাই, মানে খুবই অ্যাটাক করা হচ্ছে। তো এই জায়গাটা থেকেই ব্রাজিলের যে ছন্দটা দরকার ছিল, আসলে ব্রাজিলের তো যে অ্যাটাক করবে আর কি, নেইমার থাকলেই তো নেইমার থাকলেই তো তিনটা প্লেয়ার তাকে ব্যাকআপ দেওয়ার জন্য মানে থাকতে হয়। তো সেই জায়গাটায় গ্যাপ পড়ে গেছে। আমরা বলছিলাম যে আসলে আপনি একাডেমি তৈরি করেছেন, আপনার আসলে একাডেমি নিয়ে আসলে পরিকল্পনা কি? একাডেমি আমি আমার কুষ্টিয়া কুমারখালীর কয়েক গ্রামে স্বপ্নভূমি ফুটবল একাডেমি গড়ে তুলেছি। ওখানে গ্রামের এবং আশেপাশের বিভিন্ন জায়গা থেকে ওখানে খেলতে আসে। তো আমার টার্গেট হচ্ছে যে 24 সালে আমার একটা প্ল্যান ছিল যে আমি আমার স্বপ্নভূমি ফুটবল একাডেমি থেকে কুষ্টিয়া জেলা টিমে, প্রথমে হচ্ছে উপজেলা টিমে, তারপরে কুষ্টিয়া জেলা টিমে, এবং এখান থেকে যেন একটা দুটো ছেলে বিকেএসপিতে যেন খেলার সুযোগ হয়। তো সেক্ষেত্রে একটা ছিল অলরেডি বিকেএসপিতে খেলার সুযোগ হয়েছে। তো আমার চিন্তা হচ্ছে যে 25 সালে আমরা বিভাগীয় পর্যায়ে একটা ভালো খেলার মানে খেলোয়াড়, ভালো টিম এটা তৈরি করার চেষ্টা করব, এবং এর মধ্যে আমরা চেষ্টা করব 25-26-এর মধ্যে জাতীয় দলে যেন আমাদের একাডেমির কোনো প্লেয়ার যেন সুযোগ পায়, সেই ধরনের একটা পরিকল্পনারে আমরা চলছি। সেইভাবে আমরা আয়োজন করতেছি, এবং এই আমরা যে পাওনিয়া যে লিগটা আছে, এইটাই আমরা চেষ্টা করব যে আমরা এখানে যেন ইনভলভ হতে পারি। এই চেষ্টাটা আমার আছে, এটা আমি ধারাবাহিকভাবে এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। এমিলি ভাই, আমরা বলছিলাম আসলে কোপা আমেরিকার কথা। সেই জায়গায় যদি আমরা একটু দেখি যে সেমিফাইনালে কিন্তু আর্জেন্টিনা এবং কানাডা, কলম্বিয়া উরুগুয়ে যে ম্যাচ এবং আর্জেন্টিনা কানাডার ম্যাচ, একটু পার্থক্যটা কেমন হবে দুইটা ম্যাচের? না, যেহেতু সেমিফাইনাল ম্যাচ, এখন সবাই কিন্তু ফাইনালে যেতে চাবে, এটা তো মানে বলা অপেক্ষায় রাখে না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আর্জেন্টিনা লাস্ট ম্যাচ যখন ইকুয়েডরের সাথে খেলে, আমরা হয়তো ম্যাচের আগে ধরে নিয়েছিলাম যে এই ম্যাচটা আর্জেন্টিনা খুব হেসে খেলে জিতবে, বা আমরা যারা মানে আর্জেন্টিনার ফ্যান রয়েছি তারা চিন্তা করেছি যে ম্যাচটা হয়তো জিততে তেমন একটা কষ্ট হবে না। বাট যদি টোটাল ম্যাচটা দেখেন, ওই ম্যাচটা কিন্তু আর্জেন্টিনা হারতে পারতো, এবং এরকমের কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। বাট আপনি যখন পেনাল্টি শুট আউটে যাবেন, তখন আপনি জানেন যে আর্জেন্টিনা দলে একজন গোল পোস্টে রয়েছে এমি মার্টিনেজ, এবং লাস্ট 2021 কোপা আমেরিকার পর থেকে যদি দেখেন, সে 4টা বড় ম্যাচ জিতিয়েছে, এবং ওই 4টা বড় ম্যাচের ভিতর 3টা টুর্নামেন্ট সে চ্যাম্পিয়ন করিয়েছে। আপনি যদি দেখেন সেখানে কোপা আমেরিকা ওইটা চ্যাম্পিয়ন হয়েছে, আপনি ফাইনালি জামা ছিল, এবং 2022 ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডস, এবং ফাইনালের 2টা পেনাল্টি শুট আউটে। তো যেটা হয় আর কি, যে আর্জেন্টিনা ওই ম্যাচের পারফরমেন্স দিয়ে আসলে যদি বিচার করেন, সেখানে আর্জেন্টিনা কিন্তু ওই ম্যাচটা তেমন একটা ভালো ফুটবল খেলতে পারেনি, বাট ইকুয়েডর তাদের গেম প্ল্যানটা পুরোটা এক্সিকিউট করেছে। বাট আর্জেন্টিনা এই দলটা তো আসলে হারতে শেখাটা ভুলে গিয়েছে। যদি সত্যি কথা বলি, তারা আসলে লাস্ট একটা ম্যাচে হেরেছে উরুগুয়ের সাথে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে। এর ভিতরে অনেক ম্যাচই কিন্তু তারা আসলে জিতেছে, বাট সেটাও গেল বছর নভেম্বরের দিকে। সুতরাং এই আর্জেন্টিনার দলটা যেটা হয়েছে, এখানে আসলে যদি আপনি স্কোয়াডটা দেখেন, সেখানে স্টার্টিং 11-এর বাইরে যারা বসে থাকে, মানে আমার কাছে মনে হয় যে ব্যালেন্স একটা স্কোয়াড, এবং এই দলটার মেইন স্ট্রেংথের জায়গা হলো তাদের কোচ এসকোলানি। কারণ একটা ফুটবল টিমের পিছনে আসলে সবসময় কোচের যে ভূমিকাটা থাকে, সেইটা হয়তো আমরা ভুলে যাই, বাট এই দলটা কিন্তু আসলে এসকোলানির যে অবদান, সেটা আমরা কখনই বলতে পারবো না। কারণ ওই 2021 কোপা আমেরিকা থেকে স্টিল এই পর্যন্ত তার দলের পিছনে যে শ্রমটা, সেটা কিন্তু
প্রত্যেক দিনই প্লেয়াররা মাঠে ইমপ্লিমেন্ট করছে এবং এখনও আমি মনে করি আর্জেন্টিনা দলটা মেসির উপরে ডিপেন্ড করেই কিন্তু অ্যাটাকগুলি কিন্তু সাজায় এবং আমি বলবো যে মেসির লাস্ট ম্যাচে যদি দেখেন আমার কাছে মনে হয় তার টুকটাক একটা ইনজুরি আছে যার কারণে কিন্তু ফ্রিকোয়েন্টলি যে সে মুভমেন্টগুলি করে সেগুলি একটু অ্যাবসেন্ট ছিল মাঠে। বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে যেহেতু অপোনেন্ট কানাডা, সেখানে কিছুটা হলেও আমার কাছে মনে হয় শেষ ম্যাচের থেকে অনেকটা এগিয়ে থাকবে, মানে ইকুয়েডরের সাথে যতটা লড়াই হয়েছে আমার মনে হয় ততটা লড়াই হবে না। কি? লড়াই হবে না, কারণ লড়াই হবে এই কারণে, কারণ কানাডা কিন্তু আমরা হয়তো কানাডা দলটা একটু আমাদের কাছে হয়তো একটু অপরিচিত, বাট যদি টিমের স্কোয়াডটা দেখেন সেটা কিন্তু স্কোয়াডটা কিন্তু তাদের মানে স্ট্রং ডেপথ রয়েছে তাদের স্কোয়াডের ভিতরে। এবং আপনি যে লাস্ট ম্যাচটা দেখেন কানাডা, তারা কিন্তু আসলে ভেনেজুয়েলাকে যেভাবে হারিয়েছে এবং ওই ম্যাচটা যদি আপনি দেখেন সেখানে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে কানাডা। এক গোল দেওয়ার পরও তারা আসলে আরও 2-3টা ওপেন চান্স তারা মিস করেছে এবং ওইটার ব্যবধান আরও বেশি হতে পারতো। বাট আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা এই ম্যাচও কিছুটা এগিয়ে থাকবে, কারণ তারা লাস্ট ম্যাচে যে ভুলগুলি করেছে সেটা তারা শুধরে নেবে, কারণ লাস্ট ম্যাচে ইকুয়েডরের সাথে কিন্তু তারা ভালো ফুটবল খেলতে পারেনি এবং মেসি পেনাল্টি শুট আউটে গিয়ে তারা ম্যাচ জিতেছে। তো এই ম্যাচে কিছুটা, আর আপনি যেহেতু কলম্বিয়া এবং উরুগুয়ের কথা বলেছেন, সেখানে আমার কাছে মনে হয় যে ফাইনাল আগে আর একটা ফাইনাল ম্যাচ দেখতে যাবে সারা বিশ্ব ফুটবলের সবাই, কারণ কলম্বিয়া কিন্তু অলরেডি পানামাকে কিন্তু জানেন 5 গোলে হারিয়ে দিয়েছে এবং দুর্দান্ত ফুটবল খেলেছে এবং উরুগুয়ের শক্তি তো আমরা সবাই জানি। বাট এই মুহূর্তে আমার কাছে মনে হয় উরুগুয়ের থেকেও আপনার আপনি কলম্বিয়াকে কিছুটা এগিয়ে রাখতে হবে, কারণ ওইখানে কিন্তু একজন প্লেয়ার আছে, সেটা হলো জেমস রড্রিগেজ। জেমস রড্রিগেজ তো আসলে ওয়ার্ল্ড কাপের মাধ্যমেই কিন্তু আমরা সারা বিশ্বের ফুটবল, এবং আপনি জানেন 4টা ম্যাচ খেলে শেষে 3টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, মানে এটা আনবিলিভেবল পারফরমেন্স। আমার কাছে মনে হয় ক্লাব ফুটবলে কিন্তু আসলে জেমস রড্রিগেজটা আমরা ওইভাবে দেখি না, বাট আপনি যখন ন্যাশনাল টিমে আসে তখন আসলে তার চেহারাটাই চেঞ্জ হয়েছে এবং তার কন্ট্রিবিউশন আসলে কলম্বিয়া দলের সব থেকে বেশি, এবং সামনে লুইস দিয়াস, কোয়ার্দোবোর মতো স্ট্রাইকার রয়েছে, দুর্দান্ত একটা স্কোয়াড। আমি বলবো যে এই ম্যাচটা হবে আরও একটা ফাইনালের আগে ফাইনাল। আমরা আরো আলোচনা করবো, তবে আমাদের ছোট একটা বিরতি নিতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল, আর আমাদের সাথে আছেন জাহিদ হাসান এমিলি এবং মিলন হাসান। এমিলি, আমরা কথা বলছিলাম কোপা আমেরিকা নিয়ে, তবে এবার একটু আসি ইউরোতে। আপনারা জানেন যে ইউরোতেও কিন্তু শেষ 4 নিশ্চিত হয়েছে, ইংল্যান্ড, নেদারল্যান্ডস এবং ফ্রান্স, স্পেন। মানে আসলে এখানে মিলানোটা কিন্তু খুব কঠিন বিষয়টা, যে অবস্থা যে ফ্রান্স, স্পেন এবং একই সাথে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, মানে কাকে রেখে আপনি কাকে এগিয়ে রাখবেন? না, এটা আপনার কোশ্চেনই অ্যান্সার রয়েছে যে কাকে রেখে কাকে রাখবেন। আসলেই মানে এটা তো আমরা যারা ফুটবল সবসময় দেখতে পছন্দ করি তাদের জন্য আমি বলবো যে অন্যরকম কিছু ম্যাচ ওয়েট করছে আমাদের জন্য। ইভেন আপনি যদি জার্মানি স্পেনের ম্যাচ দেখেন, আমার কাছে মনে হয় ওরকম আরেকটা ম্যাচ হতে যাচ্ছে ফ্রান্স এবং স্পেন, যেটা হয় যে এই ধরনের ম্যাচ তো আসলে সহজেই আমরা দেখতে পাই না এত বড় টুর্নামেন্টে। তো সেইখান থেকে আমি বলবো যে 2টা দলের সামনেই কিন্তু ওপেন রয়েছে আসলে, মানে কারা ফাইনালে যাবে। দ্য সেম টাইম ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসে হয়তো সবাই মনে করবে যে ইংল্যান্ড জিতবে, বাট কোনো সুযোগ নেই এখানে। নেদারল্যান্ডস ম্যাচ যত বেশি খেলছে তারা তত ভুলগুলি ওভারকাম করে তারা টুর্নামেন্টের জন্য ফেভারিট হয়ে যাচ্ছে, তাদের মানে টিমের প্লেয়াররা কিন্তু ওইভাবে পারফর্ম করছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি স্পেন এবং ফ্রান্সের কথা বলেন, সেখানে ফ্রান্স একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে গেলে কিছুটা লাক লাগে আপনি জানেন, তো সেই লাকটা কিন্তু ফ্রান্সের সাথে আছে। স্পেন ডেফিনেটলি ভালো ফুটবল খেলে থ্রুআউট দ্য টুর্নামেন্ট এই পর্যন্ত আসছে, এবং স্পেন এখন পর্যন্ত যে 4টা দল রয়েছে, 4টা না যে 24টা দল এই পর্যন্ত ফুটবল খেলেছে, আমার কাছে মনে হয় যে স্পেন ওয়ান অফ দ্য টিম যারা চ্যাম্পিয়নশিপের জন্য একমাত্র কন্টেন্টার। তো সেইখান থেকে স্পেন তো তাদের জায়গাটা রয়েছে। বাট ফ্রান্স যেটা হয়েছে, ফ্রান্স দেখেন ফ্রান্সের দলটা লাস্ট 2022 ওয়ার্ল্ড কাপের পর থেকে তাদের স্কোয়াডে যে একটু পরিবর্তন আসছে, পরিবর্তনের কারণে কিন্তু গেম প্ল্যানও একটা বড় পরিবর্তন আসছে, বিকজ তাদের নাম্বার 9 খেলতো সবসময় অলিভার জিরু, যার কারণে কিন্তু অ্যান্থনিও গ্রিজম্যান এবং কিলিয়ান এমবাপ্পে তারা প্রচুর সুযোগ তৈরি করতো এবং গোল করতো। কিন্তু জিরু যখন অ্যাবসেন্স হয়ে গিয়েছে, আসলে নাম্বার 9 জায়গাটা কিন্তু এখনও কেউ ফিক্সড হতে পারেনি, কখনো কোলোমুয়ানি খেলে, কখনো থুরাম খেলে। বাট ওই জিরুর যে অ্যাবসেন্সটা, সেইটার কারণেই দেখবেন যে তাদের কিন্তু একটা স্কোরিংয়ের জায়গাটা কিন্তু একটা স্ট্রাগল করছে। এখন পর্যন্ত তারা ফিল্ড গোলে কিন্তু কোনো গোলই করতে পারেনি। কিলিয়ান এমবাপ্পে শুধু একটা গোল করেছে পেনাল্টিতে, বাকি 3টা গোল হয়েছে ওন গোল, মানে অপোনেন্ট করে দিয়েছে। বাট আপনি কিন্তু সেমিফাইনালে চলে আসছেন, দ্যাট মিনস ইউ হ্যাভ মানে লাকি, যে কিছুটা লাক কিন্তু তাদের সাথে রয়েছে। বাট যেহেতু ফ্রান্সের মতো দল সেমিফাইনালে আসছে, তারা কখনই এই ম্যাচ কিন্তু স্পেনের সাথে হারতে যাবে না, মানে চাবে না, কারণ তারা এখন ফাইনাল খেলতে চাবে এবং চ্যাম্পিয়ন হতে চাবে। বাট স্পেনের টিমের স্ট্রেংথ আমার কাছে মনে হয় অনেক অনেক বেশি, স্পেশালি এবং যে তরুণ একটা স্কোয়াড আসলে, এটা স্পেশালি 2জন প্লেয়ারের কথা আপনি বলবেনই, নিকো উইলিয়ামস এবং লামিয়ান ইয়ামাল, তারাই তো আসলে খেলার প্যাটার্নটা চেঞ্জ করে দেয়। এবং পিছন থেকে আমরা জানি তাদের 3জন মিডফিল্ডার রয়েছে, যারা আমার কাছে মনে হয় এই ইউরোতে সবথেকে ক্রিয়েটিভ মিডফিল্ডার, ফেবিয়ান রুইস,
পেড্রি এবং হলো আপনার রোড্রি। পেড্রি যেহেতু একটা ইনজুরিতে পড়েছে, বাট রিপ্লেসমেন্ট হিসেবে ওখানে অনেক ভালো প্লেয়ার রয়েছে। সো স্পেনের সাথে আসলে ফ্রান্স কি করবে সেটা আসলে ম্যাচ জিতেই বোঝা যাবে। মিলন ভাই, আপনি আগেই বলছিলেন যে আপনি কোপাটা বেশি এনজয় করছেন, ইউরো কি দেখা হয় নাকি? ইউরোর কোন দলকে এগিয়ে রাখছেন? ইউরোতে আমার কাছে যেটা মনে হয় যে ফ্রান্সের এটা বেশি আর কি আমার কাছে। তো ফ্রান্সের যেহেতু ছোটোবেলা থেকে জিনেদিন জিদানের খেলার একটু ভক্ত ছিলাম, তো এই দলটাতেই মনে হচ্ছে যে এবার চ্যাম্পিয়ন হওয়ার মতো দল একটা ফ্রান্স। দল মনে হচ্ছে আর কি। হ্যাঁ, যদিও আমি খেলা খুব বেশি দেখি না, এটাই বেশিরভাগই দেখেছি হচ্ছে কোপা আমেরিকার, যে কারণে যেটুকু দেখেছি সেটুকু তো মনে হয়েছে যে, আর এমনিতে একটা সিম্প্যাথি আছেই এর প্রতি, ফ্রান্সের প্রতি। তো আমার মনে হয় যে এটা সম্ভাবনা আছে। আমরা বলছিলাম যে আপনি ফুটবল একাডেমি গড়ে তুলেছেন। বর্তমান সময়ে আমরা দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে সেইখানে কিন্তু ফুটবলের থেকে ক্রিকেটটা অনেক জনপ্রিয়। তো আসলে ক্রিকেট না করে ফুটবলে কেন, মানে এই ঝোঁকটা কেন? না, এটা হচ্ছে যে আমাদের শুধু ফুটবল বা ক্রিকেট কিন্তু না, এখানে আমাদের কাবাডিও আছে কিন্তু। হ্যাঁ, তো সবগুলোই যে একেবারে একই রকম হবে ব্যাপারটা তা না। ফুটবল ফুটবলের জায়গায় রাজত্ব করবে, ক্রিকেট ক্রিকেটের জায়গায় রাজত্ব করবে, কাবাডি কাবাডির জায়গায় রাজত্ব করবে। তো আমাদের মানে যে বিষয়টা, স্পেশাল কানেকশন আছে কিনা আপনার আসলে ফুটবলের প্রতি? হ্যাঁ, স্পেশাল কানেকশন মানে আমি ছোটবেলা থেকে আসলে ফুটবল খেলতে খুব ভালোবাসতাম এবং জীবনে একটাই উদ্দেশ্য ছিল ভালো ফুটবলার হব। আচ্ছা। তো বিভিন্ন কারণে আসলে এই ভালো ফুটবলার হয়ে ওটা হয় নাই, কিন্তু নিজের একটা আক্ষেপ আছে না যে আমি যা পারি নাই সেটা যদি কারোর মাধ্যমে করে নিজের শান্তিটা অর্জন করতে পারি, এবং আমার যে ফুটবল দল সেটা যদি জাতীয় পর্যায়ে যদি একটা ভূমিকা রাখতে পারি, তো সেটা নিয়ে নিজে না থাকলেও তো নিজের একটা সাপোর্টের কারণেও তো হতে পারে। তো আসলে সেই কারণে আমি আসলে আমার ফুটবল একাডেমিটা করেছি আর কি, যেহেতু নিজে ফুটবলার হতে পারি নাই, তো আমার একাডেমির মাধ্যমে আমার ইচ্ছেটা পূরণ করব এবং আমার গ্রামের যে আমার কুষ্টিয়া কুমারখালীর যে একটা উন্নয়ন হবে এবং খেলোয়াড় তৈরি হবে এবং এটা যে জাতীয় পর্যায়ে আসবে, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য আর কি। আমরা অবশ্যই চাই আসলে আপনার উদ্দেশ্য পূরণ হবে। এমিলি ভাই, আপনি বলছিলেন যে আসলে স্পেনের কথা, ভাই বলো ফ্রান্সের কথা। ফ্রান্সে কিন্তু একজন প্লেয়ার আছে, আমরা জানি যে যিনি এনগোলো কন্তে, তাকে কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে। কারণ আপনি যদি দেখেন যে সৌদিতে খেলার পরও যেভাবে তাকে দেশে ফিরিয়ে এনেছে এবং 2টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ টানা, সেই জায়গায় তার অ্যাঙ্গোলো কন্তে আসলে ওকে আমার মনে হয় প্লেয়ার না, মানে ওকে আমাকে ইঞ্জিন মনে হয়। মানে আপনি 90 মিনিট যখন সে খেলে, সে কিন্তু দেখবেন যে কখনো মাঠে হাঁটে না, মানে পুরো মানে অ্যাটাকিং থার্ডে যেভাবে রান করে, অ্যাট দ্য সেম টাইম ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে আবার এসে মিডফিল্ড থেকে ব্লকটা তৈরি করে। এবং অ্যাঙ্গোলো কন্তের পারফরমেন্সই কিন্তু আসলে আপনি স্পেশালি বলেছেন, এবং এই ইউরোতে তাকেই আসলে ফ্রান্স দলে মেইন ম্যান হিসেবে বলা হচ্ছে, বিকজ তার পারফরমেন্স। এবং সে দেখবেন যে যেটা হয় যে অ্যাটাকিংয়ে যে রকমের কিলিয়ান এমবাপ্পেদের সাথে কানেকশনটা ঠিক রাখে, অ্যাট দ্য সেম টাইম ডিফেন্সেও কিন্তু আবার যখন আসে তখন মিডফিল্ড থেকে ব্লকটা কিন্তু সেই তৈরি করে। এবং সাথে কিন্তু তারও আরও 2জন প্লেয়ার হচ্ছে, চৌমনি এবং আপনার রেবিওটো খেলে, বা আপনি কামাভিঙ্গার কথা যদি বলেন, এই 3জন মিডফিল্ডারটাই কিন্তু আসলে তাদের এই পর্যন্ত থ্রু আউট টুর্নামেন্ট তাদেরকে রেখেছে। এবং স্পেশালি অ্যাঙ্গোলো কন্তের কথা বলতেই হবে, সৌদি লিগে যখন যে যায় তখন আসলে চিন্তা করে যে হয়তো পারফরমেন্স একটা ডাউন হবে বা একটা ফল ডাউন করবে, বাট তার কিন্তু সেটা করেনি। ইউরোতে কিন্তু সে নতুনভাবে কিন্তু তাকে আবার প্রমাণ করছে। এবং অ্যাঙ্গোলো কন্তের তো আসলে ফ্রান্স দলের কন্ট্রিবিউশনের কোনো শেষ নেই। এই ওয়ার্ল্ড কাপ উইনিং থেকে যদি এই পর্যন্ত দেখেন, তার কিন্তু পারফরমেন্সের গ্রাফটা কিন্তু সবার থেকে উপরেই ছিল। এবং এই ইউরোতে আমার কাছে মনে হয় যদি কোনো মিডফিল্ডার এককভাবে আপনি যদি বলতে পারেন, সেখানে অ্যাঙ্গোলো কন্তের কথা বলতে হবে ফ্রান্স দলে। তবে আমরা কিন্তু নেদারল্যান্ডসকেও পিছিয়ে পারি না, কারণ নেদারল্যান্ডস আমরা যদি দেখি তাদের কিন্তু ব্যক্তিগত কয়েকজন প্লেয়ার একত্রে ভালো খেলছে আসলে। কোডি গাপকোর কথা বলেন, ডোরিয়েল মালেনের কথা বলেন, সবাই কিন্তু স্কোর করছে। নেদারল্যান্ডস দলটা হয়েছে যে দেখেন, নেদারল্যান্ডস এই মুহূর্তে 5টা ম্যাচ অলরেডি খেলে ফেলেছে, এবং প্রত্যেক ম্যাচের থেকে এক এক ম্যাচের পারফরমেন্স, মানে তাদের হয় কি টুর্নামেন্টে অনেক দল মানে প্রথম দিকে ভালো খেলে, শেষের দিকে খারাপ খেলে, বাট ওদের যেটা মানে একটা টুর্নামেন্ট খেলতে গেলে যেটা সব থেকে বেশি দরকার, যে ম্যাচ বাই ম্যাচ তারা ইমপ্রুভ করছে এবং তাদের ভুলের জায়গাগুলি তারা রিকভার করছে। এবং আপনি ট্রু বলছেন যে তাদের স্ট্রেংথের জায়গা অনেক রয়েছে। স্পেশালি আপনি যদি ডিফেন্স লাইনে দেখেন, আপনি ওয়ার্ল্ডের বেস্ট ডিফেন্ডার তাদের দলে রয়েছে, ভার্জিল ভ্যান ডাইক এবং নাথান একে। তারাই কিন্তু ডিফেন্সটা এত সুন্দরভাবে রাখছে। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন জাবি সিমন্সের মতো মিডফিল্ডার রয়েছে তাদের দলে, মানে এত সুন্দর ক্রিয়েটিভ মিডফিল্ডার যে কিনা আসলে খেলাটা তৈরি। এবং সামনে আর আমি যদি কোডি গ্যাপকো রয়েছে, আপনার মেম্ফিস ডিপাই রয়েছে, যারা কিন্তু আসলে
অ্যাটাকটাকে এত সুন্দর বিল্ড আপ করে এবং প্রত্যেকটা ম্যাচেই দেখবেন মানে আসলে ইউরোতে আসলে বলা যাচ্ছে না যে কারা না চ্যাম্পিয়ন হয়তো আমরা মনে করছি যে ইংল্যান্ড মনে হয় নেদারল্যান্ডসকে হারিয়ে দিবে, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এই ম্যাচটা মানে আপনি আনপ্রেডিক্টেবল ম্যাচ। আসলে আমাদের আসলে এই প্রোগ্রাম আর বড় করার কোনো সুযোগ নাই, আমাদের সময় একেবারেই শেষ। এমিলি ভাই এবং মিলন ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেষ করব ক্লেমেন্ট বিয়ার্ন গ্যালারি। তবে যেটাই হোক, ম্যাচটা উপভোগ্য হবে আমরা আশা করি। যেই 4টা দল গিয়েছে ইউরোতে এবং একই সাথে কোপায়, সব ম্যাচগুলোই দারুণ উপভোগ্য হবে। শেষ করছি আজকের ক্লেমেন্ট বিয়ার্ন গ্যালারি।